22শে জুন ভোরবেলা একটা বেশ বড় খবর, তাই না? আমেরিকা সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এটা তো ইরান ইসরায়েল সংঘাতকে একদম নতুন একটা দিকে নিয়ে গেল। পরিস্থিতি বেশ থমথমে মনে হচ্ছে। একদম। গত ২৪ ঘণ্টার যে ঘটনাগুলো আমরা দেখছি সেগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় পরিস্থিতি কতটা জটিল দিকে মন নিচ্ছে। মানে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরগুলো যদি এক জায়গায় করি। হ্যাঁ, সেটাই আমরা করার চেষ্টা করব। বোঝার চেষ্টা করব কেন আমেরিকা হঠাৎ করে এই সরাসরি সংঘাতে জড়ালো, আর এর তাৎক্ষণিক প্রভাবগুলোই বা কি। মানে মূল প্রশ্ন তো এটাই এখন। ঠিক। তো সেদিন ভোরের ঠিক কি হয়েছিল? আমরা যা শুনছি, আমেরিকার B-2 স্টিলথ বোমারু বিমান, যেগুলো নাকি রাডারেও সহজে ধরা পড়ে না। হ্যাঁ, আর সাবমেরিন থেকে টমাহক ক্রুজ মিসাইলও ব্যবহার করা হয়েছে। রাইট। আর এইগুলো দিয়ে ইরানের 3টে প্রধান পারমাণবিক কেন্দ্র, ফোর্ডো, নাতাঞ্জ আর ইস্ফাহান, এই 3টেতেই হামলা হয়েছে। আর সবচেয়ে যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হলো ওই 30,000 পাউন্ডের GBU-75 বা বাংকার বাস্টিং বোমা। এর মানে কি? এটা তো সাধারণ বোমা নয়। না, সাধারণ বোমা একেবারেই নয়। এই GBU-57 বোমাগুলো আসলে বিশেষভাবে তৈরি করা হয়েছে মাটির অনেক গভীরে, খুব সুরক্ষিত বাংকার বা স্থাপনা ধ্বংস করার জন্য। এর ব্যবহার এটাই স্পষ্ট করে যে আমেরিকার লক্ষ্য ছিল ইরানের সবচেয়ে সুরক্ষিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক পরিকাঠামোগুলোকে সেগুলোকে অকেজো করে দেওয়া। পেন্টাগন থেকেও তো বলা হচ্ছে যে ক্ষতিটা নাকি অত্যন্ত গুরুতর। হ্যাঁ, তারা সেটাই বলছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে অসাধারণ সামরিক সাফল্য হিসেবে দেখাচ্ছেন, কিন্তু মার্কিন কর্মকর্তারা, যেমন ধরুন জেনারেল ড্যান কেইন বা প্রতিরক্ষা সচিব পিট হেগজেট, তারা কিন্তু জোর দিচ্ছেন অন্য একটা দিকে। কোন দিকে? তারা বলছেন এই হামলা ইসরায়েলের সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে, আর এর মূল উদ্দেশ্য নাকি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির যে সক্ষমতা সেটা নষ্ট করা, মানে ইরানের সরকার পতনের চেষ্টা নয়। আচ্ছা, কিন্তু উদ্দেশ্য যাই হোক, ইরান তো এর জবাব দিয়েছে, এবং বেশ দ্রুত আর তীব্রভাবেই দিয়েছে, তাই না? একদম। হামলার প্রায় সঙ্গে সঙ্গেই ইসরায়েলের দিকে মিসাইল আর ড্রোন হামলা শুরু হয়ে যায়। ক্ষতি হতাহতের খবরও আসছে। আর সবচেয়ে চিন্তার বিষয়, ইরানের পার্লামেন্টে নাকি হরমুজ প্রণালী বন্ধ করার কথাও উঠেছে। এটা তো বিশাল ব্যাপার। এই প্রণালী দিয়ে তো বিশ্বের বিরাট একটা অংশের তেল সরবরাহ হয়। ঠিক তাই। এটা বিশ্ব অর্থনীতির জন্য একটা বিশাল ঝুঁকি তৈরি করে। আর দেখুন, ইরানের সর্বোচ্চ নেতা বা পররাষ্ট্রমন্ত্রী, তারা শুধু আমেরিকার হামলার নিন্দাই করেননি, বলতে গেলে কূটনৈতিক আলোচনার রাস্তার একরকম বন্ধ করে দিয়েছেন। মানে কি বলেছেন তারা? তারা চিরস্থায়ী পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। এর মানে তো পরিষ্কার, তারা সহজে পিছু হটবে না, প্রতিশোধ নেওয়ার চেষ্টা জারি রাখবে। আর ওদিকে ওমানে পর্দার আড়ালে যে একটা আলোচনার ক্ষীণ চেষ্টা চলছিল, সেটাও আপাতত থেমে গেছে। তার মানে কূটনৈতিক সমাধানের পথটা আরও কঠিন হয়ে গেল। আচ্ছা, আন্তর্জাতিক মহল কি বলছে? ইসরায়েল তো নিশ্চয়ই আমেরিকার পাশেই। হ্যাঁ, ইসরায়েল প্রত্যাশিতভাবেই মার্কিন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, কিন্তু বাকি বিশ্বের প্রতিক্রিয়াটা বেশ মিশ্র। কি রকম? দেখুন, একদিকে জাতিসংঘ, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, এরা সবাই উদ্বেগ প্রকাশ করেছে, সংযম দেখানোর কথা বলছে। আবার অন্যদিকে চীন, রাশিয়া তো বটেই, এমনকি তুর্কি, সৌদি আরব, কাতার, ওমান, ইরাকের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো বেশ উদ্বিগ্ন। তার মানে তারাও বুঝতে পারছে যে সংঘাত ছড়ালে তারাও বিপদে পড়বে। একদম। এই ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আসলে দেখাচ্ছে যে কার স্বার্থ কোথায় জড়িত, কে কতটা ঝুঁকি নিতে প্রস্তুত। আর আমেরিকার ভেতরে সেখানে কি পরিস্থিতি? সেখানেও তো নিশ্চয়ই সবাই একমত নয়। না, একেবারেই না। রিপাবলিকান পার্টি তো প্রেসিডেন্টের সিদ্ধান্তের পক্ষেই আছে, কিন্তু অনেক ডেমোক্র্যাট নেতা কিন্তু প্রশ্ন তুলছেন। তারা বলছেন কংগ্রেসকে পাশ কাটিয়ে এত বড় একটা সামরিক সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক অধিকার প্রেসিডেন্টের আছে কিনা। এটা তো একটা বড় প্রশ্ন। অন্য কোনো নাশকতার আশঙ্কায় সতর্কতার মাত্রা বাড়িয়ে দিয়েছে, যেটাকে তারা বলছে বর্ধিত হুমকি। নিরাপত্তা নিয়েও নিশ্চয়ই আরও অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন ধরুন বিদেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য। হ্যাঁ, নেওয়া হয়েছে। লেবাননের মতো কিছু দেশ থেকে মার্কিন সরকারি কর্মকর্তাদের পরিবারদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস, কনস্যুলেট,
এমনকি কালচারাল সেন্টারগুলোর নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে। আর উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনারা? তারা তো সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। এমনকি ইরান থেকে কাশ্মীরি ছাত্র বা অন্য দেশের নাগরিকদেরও সরিয়ে আনার খবর আসছে। আসলে কেউই কোনো ঝুঁকি নিতে চাইছে না। তাহলে একদিকে আমেরিকার সরাসরি এই অ্যাকশন, অন্যদিকে ইরানের প্রতিশোধ, তার সাথে আন্তর্জাতিক উদ্বেগ, সব মিলিয়ে পরিস্থিতি যাকে বলে খুবই টালমাটাল। আর হিজবুল্লাহ বা হুথিদের মতো ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো তো হুমকি দিচ্ছে শুনছি। ঠিক, তারাও চুপ করে নেই। এই মুহূর্তে পুরো অঞ্চলটাতেই একটা চরম উত্তেজনা। ইরান যেভাবে সর্বাত্মক উপায়ে প্রতিশোধ নেওয়ার কথা বলছে, তাতে সংঘাত আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আর এখানেই বোধহয় সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, যা হয়তো আমাদের সবাইকে একটু ভাবাবে। বলুন। যখন সরাসরি সামরিক সংঘাত এইভাবে শুরু হয়ে যায় আর কূটনৈতিক পথগুলো বলতে গেলে প্রায় বন্ধ হয়ে আসতে থাকে, তখন পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানোর যে চেষ্টাগুলো বা ধরন মধ্যপ্রাচ্যের মতো এত জটিল একটা অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার যে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা, সেগুলোর ভবিষ্যৎ কি হতে পারে? এই নতুন বাস্তবতা কি সেই সব চেষ্টাকে আরও অনেক বেশি কঠিন করে তুলবে না?